প্রথমে আপনাদেরকে আমি কিছু মানে যেগুলো দরকার, যে টুলগুলা দরকার, ফটোশপ বেসিক্যালি টুলের উপরে কাজ করে, সেই টুলগুলোর সাথে আমি আপনাদের পরিচয় করাবো। আমি একটা পিএইচডি ফাইল অলরেডি নিয়ে রাখছি বোঝার সুবিধার্থে। আচ্ছা, প্রথমে আমি এই যে ফাইল যেই মেনুটা আছে সেটা নিয়ে কিছু বলি। যদি আপনারা ফটোশপে কোনো নতুন ফাইল খুলতে চান, তখন আপনারা এখান থেকে নিউতে যাবেন। নিউতে গিয়ে এখানে আপনি অনেক কিছুই আছে, ডিফল্ট বা অনেক অপশনই আছে, বাট বেসিক্যালি আপনার এখানে এসে সেট করতে হবে যে আপনি কত বড় ফাইল চাচ্ছেন। উইথ আর হাইট আপনাকে পিক্সেলে সেট করতে হবে। আর ওয়েবের জন্য রেজুলেশন 72। হ্যাঁ, 300টা হচ্ছে আপনার প্রিন্টিং এর জন্য, সেটা আমাদের দরকার নেই। হ্যাঁ, সরি, ও কালার মোডটা হচ্ছে আপনার RGB। CMYK কেও প্রিন্টিং এর জন্য। না, ওয়েবের জন্য রেজুলেশন 72, আর যখন প্রিন্ট মিডিয়ার জন্য 300। তো আমরা তো প্রিন্ট মিডিয়া নিয়ে কাজ করব না, ওটা হচ্ছে গ্রাফিক্স ডিজাইনারদের ব্যাপার। আমরা তো ওয়েব নিয়ে কাজ করব, তো আমাদের 72ই থাকবে। আর আপনাদের আসলে এত কিছুই করা লাগবে না, আপনারা বেসিক্যালি পিএইচডি নিয়ে কাজ করবেন। আমি যখন জুম করব কন্ট্রোল প্লাস দিয়ে, কন্ট্রোল প্লাস, এই জুম নিয়ে আপনাকে জুম করে করে কাজ করতে হবে। পিএইচডিতে যখন আপনি কাজ করবেন তখন জুম করে করে কাজ করতে হবে। প্রথমে বলি লেয়ার নিয়ে কিছু কথা বলি। এই যে উইন্ডোতে গেলে আমি সাপোজ এখানে লেয়ারে মার্ক করা আছে, আমি যদি উঠাই দিই এখানে দেখেন লেয়ারটা শো করছে না। আমি আবার যখন লেয়ারে ক্লিক করব তখন লেয়ারগুলো শো করবে। তো আমার যেটা যেটা শো করার প্রয়োজন আমি এখান থেকে মার্ক করতে পারবো, যেমন হিস্ট্রিটা আমার প্রয়োজন। ফটোশপ লেয়ার নিয়ে কাজ করে। হ্যাঁ, ফটোশপ লেয়ার ছাড়া আসলে কাজ করে না। এখানে আপনি যা যা দেখছেন এগুলো হচ্ছে প্রত্যেকটা আলাদা আলাদা লেয়ার। এখন লেয়ার নিয়ে কাজ করার কারণ হচ্ছে আপনাকে পার্ট বাই পার্ট কাজ করতে হবে, এই কারণে লেয়ার নিয়ে কাজ করে। লেয়ার ছাড়া আপনি সাপোজ এখানে প্রতিটা জিনিস এক একটা পার্ট না, আপনার যদি এটা মুভ করতে হয় আপনার লেয়ার ছাড়া মানে একই লেয়ারে কাজ করা যাবে না। সাপোজ আমি আপনাকে দেখাই, এখানে আমি একটা নিউ ফাইল নিছি, আমি এখান থেকে, এটা হচ্ছে একটা সিলেকশন টুল, এখানে অনেকগুলো শেপ আছে। এই যে যতগুলোতে দেখছেন এখানে অ্যারো অ্যারো চিহ্ন আছে না, এই অ্যারো চিহ্ন মানে হচ্ছে এখানে আরো অনেকগুলো টুল আছে। এটাতে একটাই টুল, এটা হচ্ছে মুভ টুল। মুভ টুল দিয়ে আমি যে কোনো কিছুকে মুভ করাইতে পারি, অবজেক্টকে আমি মুভ করতে পারি। আর সিলেকশন টুল দিয়ে আমি এখানে অনেকগুলো সিলেকশন টুল আছে, এখান থেকে আমি যেটা সিলেক্ট করব, সাপোজ রেক্টেঙ্গুলার সিলেক্ট করলাম, শেপটা এভাবে আসবে। আমি যদি এটাতে কালার দিতে চাই কালারও দিতে পারি। আচ্ছা বলছি, এই যে আমি একটা শেপ নিলাম, হ্যাঁ, এই যে এখানে এই যে হিস্ট্রিটা যে আপনারা দেখছেন, আমি এখন আবার ব্যাকে যেতে চাই। ব্যাকে যাওয়ার জন্য আমি কন্ট্রোল জেড চাপলে ব্যাকে যাওয়া যায়, কন্ট্রোল অল্টার জেড চাপলে আরও ব্যাকে যাওয়া যায়। কিন্তু একেবারে ব্যাকে যেতে চাইলে এই যে হিস্ট্রি থেকে আমি ওখানে ক্লিক করলাম, হিস্ট্রিতে গিয়ে আপনি ব্যাকে যেতে পারেন। আর এমনিতে ব্যাকে যেতে চাইলে কন্ট্রোল জেড চাপলে আপনি মানে এক ধাপ পিছাবেন, আর কন্ট্রোল অল্টার জেড চাপলে হয়তো কয়েক ধাপ পিছাবেন।
কোনো লেয়ার নিলাম না। আর এটা হচ্ছে কালার প্যালেট, এটা হচ্ছে ফোরগ্রাউন্ড কালার আর এটা হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড কালার। যদি ফোরগ্রাউন্ডটা নিতে চাই তাহলে হচ্ছে অল্টার ডিলিট, অল্টার প্লাস ডিলিট। আর ব্যাকগ্রাউন্ডটা নিতে হলে কন্ট্রোল ডিলিট, কন্ট্রোল ডিলিট। আর এখানে তো একটা সিলেকশন বাটন, সিলেক্ট টু যেটা করলাম, এখানে তো সিলেকশনটা শো করতেছে, এটা তো আমি শো করাবো না। কন্ট্রোল ডি, ডিসিলেক্ট, অথবা রাইট বাটন ক্লিক করলে মানে আপনি যতটা কিবোর্ড ইউজ করতে পারবেন শর্টকাটটা আপনি তত বেশি ইউজ করতে পারবেন। আদারওয়াইজ আপনি মাউস দিয়েও সেম কাজটাই করতে পারবেন, বাট আপনার টাইমটা কনজিউম করাটাই ভালো। আমি আরেকটা শেপ নিলাম, কালারটা যেটা দেখা, সাপোজ আমি এখন এই সার্কেলটাকে মুভ করাতে চাচ্ছি অথবা রেক্টেঙ্গুলার শেপটাকে মুভ করাতে চাচ্ছি, এই যে মুভ টুল, এটা দিয়ে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় সরানো যায়। আমি এটা কিছুই করতে পারবো না, আমি কিছুই করতে পারবো না। কেন পারবো না? কারণ আমি কোনো লেয়ার নিই। লেয়ারটা আমি বুঝাচ্ছি, ঠিক আছে? কন্ট্রোল জে চাপলে একটা নতুন লেয়ার ক্রিয়েট হয়, অথবা কন্ট্রোল জে, অথবা আপনি এখান থেকে এই যে প্যালেট আছে এখান থেকেও আপনি লেয়ার ক্রিয়েট করতে পারেন। এই যে ক্রিয়েট, ক্রিয়েট নিউ লেয়ার, এই যে আরেকটা লেয়ার ক্রিয়েট হয়। এখন আমি লেয়ার 1-এ রেক্টেঙ্গল শেপটা নিলাম আর লেয়ার 2-তে যাব। এখন আমি দুইটাকে মুভ করাবো। আমি যদি এখন সার্কেলটাকে মুভ করাইতে চাই, আমি কোথায় আছি? লেয়ার 2-তে আছি না? নড়তেছে? এখন রেক্টেঙ্গুলার কিন্তু নড়বে না, সে তার জায়গাতেই আছে। এখন আমি চাচ্ছি লেয়ার 1-কে, ঠিক আছে? লেয়ার 1টাকে এখন আমি যেখানে খুশি, আমি চাচ্ছি এখানে প্লেস করব, এখানে প্লেস করব, এখানে প্লেস করব, যেখানে খুশি সেখানে করতে পারি। বাট সার্কেলটা নড়বে না, কারণ আমি সার্কেলটা হচ্ছে আমার লেয়ার 2-তে, আমি ওই লেয়ারে নাই। তো ফটোশপ বেসিক্যালি লেয়ারের উপরে এজন্য কাজ করে, কারণ তারা অবজেক্ট নিয়ে কাজ করে, অনেক অবজেক্ট থাকে। তো লেয়ার বাই লেয়ার করে, আপনার যখন যেটা খুশি ওই লেয়ার থেকে আপনি নিতে পারবেন। আদারওয়াইজ আপনি পিএইচডিতে কাজ করতে পারবেন না, ঠিক আছে? পিএইচডিতে আপনাকে যখন আমি ওয়েবের একটা পিএইচডি দিব, এই দেখেন এখানে কতগুলো লেয়ার আছে, প্রতিটার জন্য এক একটা লেয়ার আছে। তো ওই লেয়ারে যে যে আপনাকে কাজ করতে হবে, লেয়ার ছাড়া সে নড়বেও না, কিছুই করবে না। আর লেয়ারটাকে যদি আমি অফ করতে চাই, যেখানে একটা চোখ আছে এটাকে ক্লিক করলে এটা অফ, ইয়া করলে এটা আবার অন। লেয়ার অফ করতে চাইলে এই আইটাতে ক্লিক করব। এবার আসি আপনার রুলারে। এখানে একটা রুলার দেখছেন লেফট, এই যে টপে একটা রুলার আছে। হ্যাঁ, এখন সবাই CS6 ইউজ করে, সব ভার্সনেই ছিল। যখন CS3 ছিল ওটাতেও রুলার ছিল, এখন কিছু জিনিস আপডেট হয়েছে আর কি। কন্ট্রোল আর চাপলে রুলার আসে।
আবার কন্ট্রোল আর চাপলেই রুলার চলে যায়। লিখে রাখেন এগুলো। তারপর দেখেন এখানে যে ক্রপ, ঠিক আছে, যে কোনো ইমেজকে ক্রপ করতে হলে যে এই টুলটা আমরা ইউজ করি, এটা দিয়ে আমি ক্রপ করব, ক্রপ টুল জেনে রাখেন। আর এটা হচ্ছে আই ড্রপার। আই ড্রপার টুলটা দিয়ে আমি কোনো কালারকে যদি নিতে চাই, সাপোজ আমার এই কালারটা দরকার, এই যে বর্ডার কালারটা দরকার, কন্ট্রোল প্লাস দিয়ে জুম করবেন। এইভাবে যে 100%-এ যদি আপনি দেখেন তাহলে আবার কাজ করতে পারবেন না। সাপোজ আমার এই বর্ডার কালারটা দরকার, আমি এই আই ড্রপারটা সিলেক্ট করব, সিলেক্ট করে এখানে জাস্ট ক্লিক করব। এখানে কি কালারটা আসছে? এই কালারটা আসছে। তারপরে যেটা আমাদের যেটা দরকার হয় ওয়েবে, আমি এটাতে ক্লিক করব। ক্লিক করলে এই যে কালার কোডটা আছে না, এই কোডটা নিয়ে আমি ওই যে সিএসএস এ দিব, তখন কালারটা চলে আসবে। কালার কোডটা নিব আর কালার সিলেক্ট করব এই যে আই ড্রপার দিয়ে। ঠিক আছে? না, গ্রেডিয়েন্টের ক্ষেত্রে এটা কাজ করবে না, গ্রেডিয়েন্টের ক্ষেত্রে আলাদা। ওটা হচ্ছে আপনার ওই যে ব্যাকগ্রাউন্ড রিপিট আছে না, ওই সিএসএসটা লাগে। গ্রেডিয়েন্টের ক্ষেত্রে আপনি এভাবে নিতে পারবেন না। আর এটা হচ্ছে টাইপ টুল, মানে আমি আপনাদেরকে যেই টুলগুলো আপনাদের দরকার সেগুলোই, কিন্তু এখানে সব টুল আপনাদের দরকার নাই, যেই টুলগুলো আপনাদের লাগবে সেগুলোই আমি বলতেছি। এটা হচ্ছে টাইপ টুল, টাইপ টুলটা আপনাদের লাগবে। টাইপ টুল, এটা আমি টাইপ টুলটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমাকে তো টেক্সট সিলেক্ট করতে হবে, টেক্সট দিতে হবে না আমার। এই যে এখানে ক্লিক করব, এই ফন্টটা এখানে নাই, এই কারণে এই অ্যালার্টটা দিচ্ছে। ঠিক আছে, ওটা প্রবলেম নাই, ওটা আপনি যখন কোডিং করবেন তখন ফন্টটা ওইভাবে নিয়ে নিতে হবে। হ্যাঁ বলতেছি, এটা হচ্ছে ফন্টটা আপনি সিলেক্ট করবেন কিভাবে, এইভাবে জাস্ট ড্র্যাগ ড্র্যাগ করে সিলেক্ট করলেই ফন্টটা সিলেক্ট হয়ে যাবে। তারপরে আপনি কন্ট্রোল সি চাইপা যখন টেক্সটটা যেখানে পেস্ট করার সেখানে করবেন, মানে কোডিং টেক্সটটা এভাবে সিলেক্ট করবেন। এখন দেখেন এই যে আমি টাইপ টুলে আছি, হ্যাঁ, টাইপ টুলেরও আবার অনেকগুলো সাব ক্যাটাগরি আছে, হরিজন্টাল, ভার্টিক্যাল, এগুলো। তো আমি এখন টাইপ টুলে আছি, এখানে আমি ক্লিক করলাম। এখন আমার জানতে হবে কি এই ফন্টটা কি, আর এই ফন্টের সাইজ কি, এই ফন্টের কালার কি। এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন এই যে ফন্ট নেম, ঠিক আছে, এটা কি রেগুলার নাকি বোল্ড? এটা রেগুলার। এখানে 42.16 পিক্সেলের হচ্ছে তার ফন্ট সাইজ। আর এই যে ফন্ট কালার হচ্ছে হোয়াইট। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, রেগুলার মিন্স হচ্ছে নর্মাল, আর বোল্ড যেটা সেটা তো, যে এখন এটাকে যদি আমি বোল্ড করি কি হবে, দেখছেন? বুঝিনি, ব্যাকে যাব। হ্যাঁ, টেক্সটটা ছিল যেটা, যে ফন্ট নেমটা, সেই ফন্টটা এখানে নাই, এই কারণেই ওই অ্যালার্টটা দেখাচ্ছে। সেই ফন্টটা তো আপনি যখন কোড করবেন, ঠিক আছে, ফন্ট ফ্যামিলিটা তো টেক্সট লিখে দেখাবো। আচ্ছা নিচ থেকে
একটা লেয়ার। ও এখানে একটা কথা আছে, যখন টাইপ টুলে আমি নিউ টেক্সট নিব তখন আমাকে লেয়ার নিতে হবে না, এটা অটো লেয়ার ক্রিয়েট করে ফেলবে। টাইপ টুলেই শুধু অটো লেয়ার ক্রিয়েট হয়, আর সবগুলোতে আপনার লেয়ার ক্রিয়েট করতে হবে নিজে। যে বুঝি নাই কোশ্চেন। হ্যাঁ আপনি এখানে হ্যাঁ তখন হচ্ছে ওটা অ্যালার্ট দিচ্ছে কারণ এখানে আমার ফন্ট ফ্যামিলিটা নাই, ঠিক আছে। কিন্তু সেটা নিয়ে আপনার খুব বেশি টেনসড হওয়ার কিছু নেই, কারণ আপনি যখন কোডিং করবেন তখন আপনি ওই ফন্টগুলো আমরা কোডিং করার সময় গুগল ফন্ট থেকে ওই ফন্ট নেমটা এখানে যেই ফন্ট নেমটা আছে দেখেন ফন্ট নেমটা শো করতেছে, এই যে দেখেন এই যে এটা হচ্ছে ফন্ট নেম। হ্যাঁ এই যে এই নামটা দিয়ে আপনি গুগলে সার্চ দিবেন ফন্টটা চলে আসবে, গুগল ফন্টে যে সার্চ দিবেন, এবং গুগল ফন্টে যে যখন আপনি সার্চ দিবেন তখন দেখবেন যে আপনি ফন্টটাকে লিঙ্ক করার যে কোডটা লিঙ্ক টাইপ, এটা তো শিখাইছে মনে হয় আলম ভাই, সেই জিনিসটাও থাকবে। আবার সিএসএস এর যে ফন্ট ফ্যামিলিটা লিখতে হবে সেটা কি নামে লিখতে হবে সেটাও থাকবে। আপনার কাজ হচ্ছে এই ফন্টটা আপনি গুগলে সার্চ করে জাস্ট লিঙ্ক করে দাও। আচ্ছা আপনারা যেটা বলতেছিলেন যে টাইপটা এখানে করে দেখাতে, ওইখানে যে জাস্ট ক্লিক করবেন, ক্লিক করার পরে এবার আপনার এটারে কি কালার করতে মন চাচ্ছে, আমার মন চাচ্ছে আমি কালার করব, হ্যাঁ এই কালার করলাম। এখন আমি এটা অনেক ছোট লাগতেছে, আমি এখন এটাকে ধরেন 72 করলাম, এটা বড় হলো। তারপর এটা কি বোল্ড হবে অর রেগুলার ইটালিক, যেটাই করার সেটাই, ফন্ট কি দিব এটাও, ঠিক আছে। এবার আমি এটাকে এখানে ভালো লাগতেছে না, আমি তো সরি এই যে এই লেয়ারে আছে ওয়েব ডিজাইন। হ্যাঁ কি ব্যাপার, ওয়েব ডিজাইনে থাকলেও এটা মুভ করতেছে। কন্ট্রোল টি চাপলে এই প্যালেটটা আসবে। যাই হোক আমি তো আচ্ছা যেটা বলতেছিলাম টেক্সটটাকে আপনারা এভাবে সিলেক্ট করবেন, যখন পিএইচডিতে কনভার্ট করতে যাবেন তখন তো আপনাদের এই ক্লায়েন্ট যখন দিবে কাজ পিএইচডি দিবে আপনাকে এই পুরো পিএইচডিটাই আপনি যা দেখতেছেন এটাকেই আপনার কোড করে ঠিক এরকম পিক্সেল পারফেক্ট হতে হবে। যা দেখতেছেন এটার চেহারা যেটা দেখতেছেন এরকম করে আপনাকে বানাইতে হবে, এবং ওটা কিন্তু কোডিং। ফটোশপে তো আপনার এখানে একটা সার্কেল দিছে, ইচ্ছা মতো এখানে এইটারে এই জায়গায় নিয়ে আসছে, এটারে চাইলেই আমি এখানে আনতে পারতেছি, যা খুশি তাই করতে পারতেছি। আপনি তো কোডিংয়ে এক পিক্সেলও নাড়াইতে পারবেন না যদি আপনার কোড ভুল থাকে।
এটাকে হাইড করার জন্য কন্ট্রোল এইচ, আবার এটাকে শো করাতে হলেও কন্ট্রোল এইচ। হাইড অ্যান্ড শো দুইটাই কন্ট্রোল। না না, এটা তো যে পিএইচডিটা করছে সে দিছে পিএইচডি। ওই ওয়েব ডিজাইনের যত পিএইচডি দেখি সব ওরা মনে হয় যে কলাম বেসিসে করে, তো এ কারণে এই লাইনগুলো থাকে। এগুলো এই যে রুলার থেকে টেনে নিয়ে আসে। এই যে দেখছেন মুভ টুল দিয়ে, এই যে মুভ টুল দিয়ে টানলাম। হ্যাঁ অবশ্যই সুবিধা আছে। সাপোজ আমি যখন, আপনাকে তো এই জিনিসটা মাপতে হবে এবং এটা অবশ্যই পিক্সেলে হবে। এই যে রুলারে রাইট বাটন ক্লিক করলে এই যে এখানে ইঞ্চিতে আছে, পিক্সেল করতে হবে এবং এখান থেকে আপনাকে আনতে হবে ইনফো। উইন্ডোজে গিয়ে ইনফো, ঠিক আছে। আবার চলে গেল। ইনফোতে আপনার উইথ অ্যান্ড হাইটটা শো করবে। আমি জানতে চাচ্ছি যে এই লোগো, এই যে মেনু বারটার উইথ অ্যান্ড হাইট, ঠিক আছে। তো সেটা মাপার জন্য আমাকে প্রথমে সিলেকশন বাটন থেকে রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুলটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে আমাকে তো পিক্সেল পারফেক্ট ডিজাইন করতে হবে। এই যে এখানে কি শো করতেছে, উইথ 1120 পিক্সেল, হাইট হচ্ছে 126 পিক্সেল এবং এইটার মাপটা নিয়েই আমাকে কোড করতে হবে, উইথ অ্যান্ড হাইট ফিক্স করতে হবে। হ্যাঁ, এই সিলেকশন টুলটাই আপনাদের বেশি কাজে লাগবে। হ্যাঁ, এই টুলটা দিয়ে আপনাদের মাপতে হবে। সাপোজ আমার এই যে এই সেকশনটা মাপা দরকার, হ্যাঁ এতটুকু মাপা দরকার। এখান থেকে আমি ধরলাম এই যে এতটুকু পর্যন্ত, এই যে 1120, হাইট হচ্ছে 750। তো আপনি যখন মাপার সুবিধার্থে এই যে এইগুলা আপনার হেল্প করতে পারে। সাপোজ আপনি এখান থেকে জিনিসটা মাপতে চাচ্ছেন, তখন আপনি দেখছেন এই দাগটা থাকার কারণে সে কিন্তু এখান থেকেই একদম লাগোয়া ভাবে স্টার্ট করতেছে, দেখছেন। এই কারণেই হয়তো গ্রাফিক্স ডিজাইনাররা এগুলো দিয়ে থাকে। আপনি না চাইলে আপনি কন্ট্রোল হাইড, আপনার যদি ফিল হয় যে এগুলা আমার ডিস্টার্ব হচ্ছে, আমি রাখার দরকার নেই, জাস্ট কন্ট্রোল হাইড। আর যখন প্রয়োজন পড়বে কন্ট্রোল এইচ মানে হাইড করবে, যখন প্রয়োজন পড়বে আবার কন্ট্রোল এইচ। এবার আসি, আমাকে তো এখন কথা হচ্ছে এই যে মাপামাপি, টেক্সট টাইপ টুল, আই ড্রপার, এগুলা তো ক্রপ বুঝলাম। কথা হচ্ছে যে এখানে যে এতগুলা ইমেজ আছে এগুলা তো আমাকে নিতে হবে, তাই না? এগুলো আমরা কিভাবে নিব? এখন প্রথমে আপনাদেরকে শেখানো হয়েছে না যে আপনারা ওই যে ফোল্ডার ক্রিয়েট করবেন কি কি, সিএসএস, ইমেজেস, এগুলো তো শেখানো হয়েছে। তো ইমেজেস ফোল্ডারে আপনারা কি রাখবেন? শুধু ইমেজ রাখবেন। এই পিএইচডিতে যত ইমেজ আছে সব ইমেজেস ফোল্ডারে জমা হবে। এখন ইমেজটা আমরা নেওয়া শিখি। প্রথমে আমরা একটা আজকে কত নাম্বার ক্লাস? আজকে তারিখ কত? কি করছি
এখন সাপোজ আমি এই লোগোটা নিব, লোগোটা নেওয়ার জন্য আমি তো শুধু লোগোটাই নিব, তাই না? প্রথমে তো আমি শুধু লোগোটা নিব। লোগোটা নেওয়ার জন্য কন্ট্রোল, প্রথমে মুভ টুলটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এই যে এই লোগোটার মধ্যে মাউসটা এনে আমি কন্ট্রোল অল্টার চাপবো, ঠিক আছে? কন্ট্রোল অল্টার, বা সরি কন্ট্রোল অল্টার না, শুধু অল্টার, শুধু অল্টার। লোগোটা নেওয়ার জন্য আমি প্রথমে যে কোনো লোগো না, যে কোনো ইমেজ নেওয়ার জন্য আমাকে যখন ইমেজটা নিতে হবে তখনই আমি মুভ টুলটা সিলেক্ট করব। সিলেক্ট করে যে ইমেজটা নিতে চাচ্ছি সেখানে মাউসটা এনে অল্টার চাপবো। দেখছেন ইয়াটা চেঞ্জ হয়েছে? অল্টার চেপে রাইট, অল্টার চেপে মাউসের রাইট, অল্টার চেপে মাউসের রাইট। এখন দেখেন লেয়ারে আমরা কোথায় আছি? এটা কিন্তু অটোমেটিক্যালি আমাকে লোগোতে নিয়ে গেছে। আপনি কি এখন ধরেন আপনার এই ইমেজটা নিতে হইতেছে, আপনি কি এখন লেয়ারের মধ্যে খুঁজতে 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 তাহলে তো আপনি আর কাজ করা লাগবে না, আপনি সারা রাত ভর শুধু ইমেজগুলো খুঁজবেন। এভাবে খোঁজার স্টাইলটা হচ্ছে আপনি যখন আপনার লোগো দরকার মুভ টুলে সিলেক্ট করে অল্টার চাপলাম, অল্টার চেপে রাইট, আমাকে এই যে দেখছেন লোগোতে নিয়ে গেছে, লোগোতে নিয়ে গেছে। অল্টার চেপে রাইট ক্লিক করলে আপনি যেই লেয়ারে ক্লিক, যে ইমেজেই ক্লিক করবেন সে আপনাকে ওই লেয়ারটাতে নিয়ে যাবে। এখন দেখেন আমি যদি এই চোখটা অফ করি, দেখছেন সে নাই, ঠিক আছে? আমি এখন কি লোগোটা নিব। এখন লোগোটা কিভাবে নিব? কন্ট্রোল অল্টার চেপে আইতে ক্লিক করব। এটা লিখে রাখেন, আইতে ক্লিক। আবারও দেখাচ্ছি। প্রথমে মুভ টুল, মুভ টুল থেকে আমি যেটা সিলেক্ট করব, যে ইমেজটা সিলেক্ট করব সেখানে মাউসটা আনলাম, অল্টার চাপলাম, চেপে রাইট। লেয়ারে দেখেন আমি লোগো লেয়ারটাতে আছি। এখন আমি করব, আমাকে এটা নিতে হবে, সো আমি এখন কন্ট্রোল অল্টার চেপে আই বরাবর ক্লিক করব। দেখছেন সব নাই হয়ে গেছে, শুধু লোগোটা আছে। এরপরে যেটা করব, ইমেজে যাব, ইমেজ থেকে ট্রিম, ট্রিম, ইমেজ থেকে ট্রিম, ট্রিমে ক্লিক করলাম। এখানে আপনার কিছুই করার দরকার নাই, জাস্ট ওকে, চলে আসছে, শুধু লোগোটা চলে আসছে। এখন এটা তো আমাকে সেভ করতে হবে, আসলেই তো হবে না। ফাইল থেকে সেভ ফর ওয়েব, এখানে সেভ আছে, সেভ অ্যাজ আছে, সেভ ফর ওয়েব আছে। সেভ ফর ওয়েবে ক্লিক করাটাই ভালো। সেভ ফর ওয়েবে গেলে এখানে অরিজিনাল, অপটিমাইজ, এখানে এতগুলো অপশন করার মানেটা কি আমি আপনাকে বলি। এই যে দেখেন এখানে এইটার সাইজ দেখাচ্ছে 16.9, এখানে দেখাচ্ছে 56.6, মানে আপনি এখানে বিভিন্ন সাইজে আপনি নিতে পারবেন। ওয়েবে অনেক সময় সাইজ ছোট বড় করতে হয়, তো তখন আপনি এখান থেকে আপনার ইচ্ছা মতো সাইজ অপটিমাইজ করতে পারবেন। ব্যাকগ্রাউন্ডটা ট্রান্সপারেন্ট থাকবে, লোগোর ব্যাকগ্রাউন্ড অলওয়েজ ট্রান্সপারেন্ট থাকবে, কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না। অরিজিনাল, এটা হচ্ছে পিএনজি, ঠিক আছে? পিএনজি ফরম্যাটে আপনাকে নিতে হবে। যেগুলো হচ্ছে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড সেগুলো আপনি পিএনজি 24 এ নেবেন। 24 এখানে বিট, বিট একটা হচ্ছে
হচ্ছে 8 বিট, একটা হচ্ছে 24 বিট। 24 বিট নেওয়াটাই ভালো। 24 বিট নিলাম, যেহেতু এটার ব্যাকগ্রাউন্ডটা ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডগুলো আসলে ওগুলাকে আমরা পিএনজি বলে থাকি। আর জেপিজি হচ্ছে আপনার ইমেজ। সাপোজ এটা একটা জেপিজি, ঠিক আছে, এটার একটা ব্যাকগ্রাউন্ড আছে, এটা একটা জেপিজি, কিন্তু আমি তো সবসময় জেপিজি নিয়ে কাজ করব না, আমার তো ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট লাগবে। তো লোগোটা সবসময় ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডেরই হয়। আপনি জাস্ট, ওটা তো করাই থাকবে ফটোশপে, আপনি জাস্ট ওটাকে এখানে পিএনজি 24 সিলেক্ট করবেন, সেভ। আর সেভটা কোথায় করব? আমি তো ইমেজে সেভ করব। এখানে আপনি ইচ্ছা মতো আপনার সুবিধা মতো নাম দিবেন, দিলাম লোগো, ব্যাস সেভ হয়ে গেল। আবার আমি হিস্ট্রিতে গিয়ে ক্লিক করলাম। এখন এখানে আমার আর কোনো ইমেজ নাই, এই সব যা দেখতেছেন এটা বাটন, এগুলো সব আপনার কোডে করতে হবে। এখন এই সেকশনটাতে আপনার ইমেজ আছে, এই ইমেজটাও সেম প্রসেসে মুভ টুলে, যে মুভ টুল সিলেক্ট করাই আছে, এখান থেকে অল্টার। এখন এখানে আবার কিছু ব্যাপার আছে, দেখেন এখানে তারা শেপ ক্রিয়েট করে করে কাজ করছে। এটা একটা শেপ, দেখছেন? আবার এটা একটা শেপ, মানে আপনাকে যেটা করতে হবে, এই যে এটা একটা শেপ, প্রতিটা পার্ট বাই পার্ট। এখন আপনি তো আর পার্ট বাই পার্ট ইমেজ নেবেন না, আর পার্ট বাই পার্ট ইমেজ আপনি কোডে সেটও করতে পারবেন না, আপনাকে পুরো ইমেজটাই নিতে হবে। এটা যদি এখন ভ্যারি করে আপনার পিএইচডির উপরে, সব পিএইচডি, অনেক পিএইচডি আছে খুব গুছানো, হ্যাঁ, খালি আপনি জাস্ট অল্টার চেপে ক্লিক করবেন, সব জাস্ট সিলেক্ট করে ইমেজটা সেভ করতে পারবেন। এখন এরকম পিএইচডি যদি হয় তখন কি করবেন? তখন শিফট চাপলে, এই যে শিফট চেপে সিলেক্ট করা, সবগুলো সিলেক্ট করে কন্ট্রোল ইউ না, কন্ট্রোল ই, কন্ট্রোল ই, কি হইল? কালার এই অবস্থা এলো। না না, থাকবে।
সিলেক্ট করে কন্ট্রোল ই। কিন্তু বেসিক্যালি সব পিএসডিতে গ্রুপ করাই থাকে। আচ্ছা, তাহলে কন্ট্রোল অল্টার আই, ইমেজ থেকে ট্রিম, ফাইল, ফাইল থেকে সেভ ফর ওয়েব, অরিজিনালটাই ক্লিক করলাম, PSD24 সিলেক্ট করাই আছে। একটা দিয়ে দিলাম। এভাবে করে প্রত্যেকটা ইমেজ আপনারা সিলেক্ট করে করে ইমেজ ফোল্ডারটাতে নেবেন। তারপরে আপনার যখন যে ইমেজটা লাগবে ওটাকে জাস্ট কল করবেন। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড ইমেজ, ব্যাকগ্রাউন্ডটাই ইমেজ এটা বলতে চাচ্ছেন? সেটাও সেম প্রসেসেই নিতে হবে। আপনার ব্যাকগ্রাউন্ডে ইমেজ তো থেকে এটার কথা বলছেন? হ্যাঁ, তখন তো ব্যাকগ্রাউন্ড ইমেজটা আপনি নিবেনই, কিন্তু তখন তো আপনার সিএসএস এর ব্যাকগ্রাউন্ড ইমেজ দিয়ে আপনাকে ওটা কল করতে হবে। ওটা দেখলেই বুঝার কথা। এটা তো দেখে আপনি বুঝতেছেন যে এটা একটা কালার ইউজ করছে, কিন্তু যেটা ইমেজ সেটাও আপনি বুঝবেন। যেমন এটা তো বুঝাই যাচ্ছে এটা ইমেজ, আবার পিছনের যে কালারটা এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, মানে কালার, এটা কোনো ইমেজ না। আর কালারের ব্যাপারটা তো বুঝছেন, কালারটা আপনি সিলেক্ট করবেন আই ড্রপার দিয়ে। আপনি ইচ্ছা মতো নিজের মতো যদি এভাবে খুঁজতে যান হবে না, সারা জীবন লাগবে শেষ করতে। কালার আই ড্রপার দিয়ে কালার সিলেক্ট করবেন, তারপরে এখান থেকে কোডটা নেবেন। কোডটা নিয়ে ওখানে ওই যে কোডের আগে কিন্তু কালার কোডের আগে অবশ্যই এই হ্যাশটা থাকবে, না হলে কালার কোড কাজ করবে না। সাপোজ আপনি এখান থেকে নিয়ে এই কালার কোডটা নিয়ে জাস্ট বসায় দিচ্ছেন, পেস্ট মারছেন, দেখতেছেন কি কালার তো আসতেছে না, কিন্তু কালারের তো অবশ্যই আগে হ্যাশ, এই যে এই হ্যাশটা আছে এই হ্যাশটা দিতে হবে। ওটা আপনি হ্যাশ দিয়ে তারপরে কালার কোডটা পেস্ট করবেন, নাহলে সারা জীবন কালার কোড দিতে থাকবেন, কালার কাজ করবে না। অবশ্যই হ্যাশ দিতে হবে। আর হচ্ছে হ্যাঁ, আরেকটা জিনিস আমি আপনাদেরকে শেখাবো, সেটা হচ্ছে সাপোজ আপনারা অনেক সময় ফেস করতে পারেন যে আপনাদের ইমেজ রিসাইজ করতে হইতে পারে, ঠিক আছে? এখন আপাতত শেখার জন্য, পরবর্তীতে হয়তো আপনাদের গ্রাফিক্সের জাস্ট ওই পিএসডি কনভার্সনটাই করবে। কিন্তু এখন যদি সাপোজ আপনাকে ইমেজ রিসাইজ করতে হয়, সাপোজ আপনার নিউ একটা ফাইল খুলি, সাপোজ আমার ইমেজ সাইজ দরকার 600,
বুঝি নাই। পেইন্ট পেইন্ট দিয়ে আসলে ফটোশপটাই মনে হয় আমার কাছে বেস্ট। পেইন্টটা অনেকে করে। হ্যাঁ, পেইন্ট ইউজ করেন না আপনি? আপনি তো এখন, আমি যদি বলি আমার ইচ্ছা আমি ড্রিম ওয়েভারে কোড করব, এটা ইটস আপ টু ইউ। আবার কেউ বলে না আমি নোটপ্যাড প্লাসে করব, আবার ব্র্যাকেটস আছে, কেউ বলে আমার ব্র্যাকেটস ভালো লাগে। এটা আসলে পার্সন টু পার্সন ভ্যারি করে যে আমার কোনটা পছন্দ। মেন কথা হচ্ছে আপনার কাজটা হইতে হবে। এখন আপনি যেই সফটওয়্যার ইউজ করেন এটা তো আপনার ব্যাপার। কি দিলাম? ধরেন এই ইমেজটা আপনার পছন্দ হয়েছে, হ্যাঁ, এটার সাইজ হচ্ছে 2000 2000-এর উপরে, ঠিক আছে, উইথ হাইট মানে বিশাল ইমেজ, ঠিক আছে, কিন্তু আপনার দরকার কত, আমি এখানে কতটুকু নিছি, এখন আমি নিয়ে ফেলছি, আমি এটার উইথ হাইট দেখবো কিভাবে? ইমেজে গিয়ে ইমেজ সাইজ, হ্যাঁ, ইমেজে গিয়ে ইমেজ সাইজটা দেখলাম, আমি নিছি 600-500, আমার 600-500-র মধ্যেই থাকতে হবে, এর বাইরে আমি যাইতে পারবো না। এখন এই ইমেজটা তো অনেক বড়, এটা ডাউনলোড করলাম, আমার এই ইমেজটাই লাগবে। ঠিক আছে, আমার এই ইমেজটাই লাগবে, কিন্তু এটা 600-500 হইতে হবে। তখন আমি কি করব? তখন যেটা করব, এটাকে আমি সিলেক্ট করব, কন্ট্রোল এ, কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট, কন্ট্রোল সি দিয়ে কপি, ঠিক আছে, কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট, কন্ট্রোল সি দিয়ে কপি, দেন এই জায়গায় এসে যে ফাইলটা খুললাম, ওপেন করলাম, এখানে এসে কন্ট্রোল ভি, দেখেন অবস্থা, দেখছেন বিশাল। এখন আমার তো এটাকে ছোট করতে হবে, ইমেজ ছোট করার জন্য কন্ট্রোল টি, কন্ট্রোল টি দিলাম, কন্ট্রোল টি মানে ট্রান্সফর্ম আর কি, আমি আপনার এটা কন্ট্রোল টি হচ্ছে ট্রান্সফর্ম, আমি অন্য একটা সাইজে এটাকে ইয়া করব, এই সাইজে রাখবো না। কন্ট্রোল টি দিলাম, কন্ট্রোল টি দিয়ে অল্টার শিফট, অল্টার শিফট। এখন এটা আমি কেন করতেছি? কারণ হচ্ছে আমার ইমেজটার রেশিওটা ঠিক থাকতে হবে। এখন এটা এত বড় আছে, আমি যখন এটাকে ছোট করে দেখব তখনও সেমই দেখব, ঠিক আছে, কিন্তু আমি বলতেছি পার্থক্যটা দেখেন, অল্টার শিফট, অল্টার শিফট চেপে এই যে কর্নার থেকে ছোট করতেছি, আবার অল্টার শিফট, এই যে অল্টার শিফট চাপলে ইয়াটা, আমি কিন্তু যখন এটাকে মুভ করাচ্ছি তখন কিন্তু অল্টার শিফট চাপা মুভ করাচ্ছি না, আমি শুধু রিসাইজের সময় অল্টার শিফট চাপতেছি, এই যে এখন মুভ করাইতেছি, এখন কিন্তু সাইজ কমাচ্ছিও না বাড়াচ্ছিও না।
যা ছিল তাই আছে না, কিন্তু কি হয়েছে জাস্ট সাইজটা আমি ছোট করছি, কারণ এসব কাজ অনেক সময় করতে হবে, এই কারণে দেখাইলাম। কিন্তু আমি যদি এই যে অল্টার শিফট চেপে জিনিসটা না করতাম তাহলে কাজটা কি হইতো? না, ইমেজ সাইজটা কমছে, ইমেজ রেশিওটা ঠিক আছে। আমরা অনেক সময় দেখি না মানে ছবি চ্যাপটা হয়ে গেছে, ঠিক নাই, ওটা রেশিওর প্রবলেমের কারণে। আমি ইমেজটা যত খুশি ছোট করব, কিন্তু এটা রেশিও, চেহারাটা অলওয়েজ এক থাকবে। সাপোজ আমরা যে অ্যাডগুলা দেখি, যে রাস্তাতে যে বিভিন্ন ব্যানার দেখি, ওইখানে আপনি ওইটা কি অত বড় সাইজেরই ছিল? ওটা তো অত বড় সাইজের ছিল না। ওটাকে আপনি এখন প্রিন্ট মিডিয়াতে নেওয়ার কারণে আপনার এত বড় ব্যানার লাগছে, আপনি করছেন, কিন্তু আপনি পিসিতে যেটা দেখছেন সেটাই তো আপনি রাস্তাতেও দেখতেছেন, এবং সাইজ কিন্তু ওইখানে ওইটাই আছে, মানে রেশিওটা ঠিকই আছে। এখন আপনি রেশিও ঠিক রেখে এবার এটা যদি যত খুশি বড় করেন, যত খুশি ছোট করেন, ছবির রেশিও ঠিক থাকতে হবে, চেহারা একই রকম থাকবে। এখন একটা ওয়েব পেজ আপনি পিসিতে যেই চেহারা দেখতেছেন, মোবাইলেও সেম চেহারাটাই দেখতেছেন, রেশিও কিন্তু ঠিক থাকতেছে, বাট আপনার সাইজটা চেঞ্জ হচ্ছে। ট্যাবলেটে একরকম, মোবাইলে একরকম, ডেস্কটপে একরকম, যেটাকে আমরা রেসপন্সিভ বলি, ওটা আপনারা পরে শিখবেন। এখানে লেয়ার ডিলিট করা যায়। আমি আবার কন্ট্রোল সি, কন্ট্রোল বি, কন্ট্রোল টি সিলেক্ট করলাম। এখন দেখেন আমি অল্টার শিফট কিছুই চাপতেছি না, ঠিক আছে? আমার মনের মাধুরী মিশায় আমি ইমেজটাকে ছোট করতেছি, যেখান থেকে পারতেছি এখান থেকে ছোট করতেছি, ইচ্ছা মতো, কিছু না চাইতাম। এরপরের চেহারাটা দেখুন, অবস্থা দেখছেন? আগের চেহারা কি আছে? মনের মাধুরী মিশায় টানাটানি করলেই অবস্থা। আপনাকে রেশিও ঠিক রাখতে হবে, নাহলে যে আপনার ফেস দিয়েই আপনি করে দেখেন, আপনার একটা ছবি নিয়ে আপনার মাথা চ্যাপটা হয়ে যাবে, মানে সব কিছু প্রতিবন্ধী স্টাইল। এটা মানে এটা আপনাদের খুব বেশি প্রয়োজন নাই, তারপরও আমি শিখায় রাখলাম, মানে এখন তো আর আপনারা ওইভাবে পিএইচডিতে অনেক সময় আপনাদেরকে হয়তো ইমেজ রিসার্চ করতে হবে, প্র্যাকটিস করবেন, এই কারণে। এটা যেটা দেখালাম সেটা হচ্ছে ইমেজ রিসাইজ, ঠিক আছে? কোনো বড় ইমেজকে আপনি যখন ছোট করবেন, আবার ছোট ইমেজকে বড় করতে যান না, যে আপনার দরকার 600-500, আপনি নিছেন 200x200 পিক্সেলের একটা ইমেজ, তখন হবে কি, যত এটাকে বড় করবেন তত পিক্সেল ফাটতে থাকবে, ঠিক আছে? ছোট ইমেজ পিক্সেল ফাটতে থাকবে। যদি আপনার ছোট করতে হয়, অবশ্যই বড় ইমেজ নিতে হবে, ছোট ইমেজ দিয়ে বড় করা যাবে না। করতে পারেন, বাট ওই যে ইমেজটার পিক্সেল ফেটা যাবে, ফাটা ফাটা হবে, কিছুই বুঝবেন না। মানে এখন থেকে আপনাদেরকে আজকে ফটোশপটা দেখানোর কারণ হচ্ছে, এখন থেকে আপনারা এতদিন তো বেসিকটা নূর আলম ভাই দেখাইছে নিজে নিজে করে, এখন থেকে আপনাদেরকে পিএইচডি কনভার্সন শিখতে হবে, মানে পিএইচডি টু এইচটিএমএল, ঠিক আছে? পিএইচডি টু এইচটিএমএল কনভার্সনের জন্য আপনাদের ফটোশপটা একটু জানতে হবে, যাতে এখান থেকে এই মানে পিক্সেল পারফেক্ট ডিজাইনটাই যাতে আপনারা কোডিংয়ে করতে পারেন, এই কারণেই ফটোশপটা জানতে হবে।
পিক্সেল পারফেক্ট মিন্স বলে রাখি, সেটা হচ্ছে এখানে এটার হাইট যখন আপনি নিবেন, উইথ হাইট নিবেন, এটা আপনি মাপবেন, ঠিক আছে? মাপার পরে দেখবেন কি উইথ 1140, হাইট 746, ওইভাবে আপনি সিএসএস যে কোড করবেন, উইথ এত, হাইট এত, মানে এটাকে বলে পিক্সেল পারফেক্ট। আপনি পিএসডি যদি পুরোপুরি কপি করতে চান, আপনাকে এভাবে মেপে মেপে সিলেকশন টুল দিয়ে মেপে মেপে তারপরে করতে হবে প্রত্যেকটা জিনিস। ধরেন এটার থেকে আপনার মার্জিন কত, সাপোজ এখান থেকে আপনার এটার মার্জিন কত, আপনার মার্জিনটা মাপতে হবে। এই যে নিচে একটা বর্ডার দেখতেছেন, তো আমরা কি করি, মার্জিন টপ দেই না, শিখছি তো নাকি? তো মার্জিনটা আপনি কত দিবেন ইচ্ছা মতো না, মার্জিনটা আপনি মাপবেন যে এটা থেকে এটার মার্জিন কত হবে। এটার হাইট দেখবেন, এটা আবার উইথ দেখেন না, হাইট, হাইট হচ্ছে 18 পিক্সেল, দ্যাট মিন্স কি এখানে আমি মার্জিন টপ 18 পিক্সেল দেব। আবার এই এই লাইনটা থেকে আমার এখানের মার্জিনটা কত, কত 80 পিক্সেল এটার মার্জিন। আবার এখান থেকে এখানেরও তো একটা মার্জিন আছে, তাই না? এভাবে আপনাদেরকে প্রতিটা জিনিস এভাবে মেপে মেপে যখন আপনারা করা শিখবেন, তখন হবে পিএইচডি টু এইচটিএমএল কনভার্সন, এবং এরকমই হবে পিক্সেল পারফেক্ট যেটাকে বলে, সব মেপে 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 মেপে। তারপরে অবশ্যই এই যে এখানে ধরেন এটার সাইজ কত আছে, টাইপ টুলে ক্লিক করলাম, এটার সাইজ আছে হচ্ছে 24 পিক্সেল, 24 পিক্সেলই দিবেন। আবার প্যারাগ্রাফ, ছোটখাটো একটা প্যারাগ্রাফ, এটার সাইজ কত আছে 16 পিক্সেল, এটার কালার কি, এই কালার নিতে হবে, ফন্টের কালার হচ্ছে এটা। এভাবে করে করে পিএইচডি থেকে আপনারা কোড করবেন, এইচটিএমএল করবেন, ঠিক আছে? তারপরে এই যে যখন হোভার করবেন, এটা কি হোভার না, হোভারের কালার কি, এই যে এখান থেকে হোভারের কালার নিয়ে নেবেন, এই যে হোভার কালার চলে আসছে, তখন হোভারে গিয়ে ওভাবে কোড করবেন। তারপরে আমার তো মেনুর ফন্ট সাইজ জানতে হবে, মেনুর ফন্ট সাইজ হচ্ছে 16 পিক্সেল, ফন্ট কালার হচ্ছে হোয়াইট। তারপরে এখানেও কিন্তু আপনার মার্জিন প্যাডিং এর ব্যাপার আছে, মেনু করা তো শিখাইছে, এটাও আপনাদেরকে মাপতে হবে। মাপবেন কি দিয়ে, যে সিলেকশন টুল দিয়ে, এখান থেকে এটার আবার এত কষ্ট করে চোখকে এত কষ্ট দেওয়ার কোনো কারণ নাই, এত কষ্ট করে আপনাদের দরকার নেই, যে ছোট জিনিস দেখতে পারতেছেন না, যাদের চোখের সমস্যা আছে, এত কষ্ট করার তো দরকার নেই। কন্ট্রোল প্লাস, মুভ টুল, এই কয়েকটা টুল, এই যে মুভ টুলের এটাকে মুভ করা, এই যে এখন আমি দেখবো এটার সাথে এটার কত মার্জিন কত আছে, উইথ 32, আমাকে উইথ দেখতে হবে এখানে, ঠিক আছে? উইথ আর হাইট এটা তো বুঝে নেই, তাই না? যেখানে উইথ দেখতে হবে সেখানে ওটা উইথ দেখবেন, যেখানে হাইট দেখতে হবে সেখানে হাইট দেখবেন। আর কাজ করার সময় অবশ্যই কন্ট্রোল প্লাস, কন্ট্রোল প্লাস আবার কন্ট্রোল মাইনাস দিয়ে আপনাদেরকে, যেটাকে জুম ইন জুম আউট বলে আর কি, জুম ইন জুম আউট, কন্ট্রোল প্লাস কন্ট্রোল মাইনাস। যখন এইসব ছোটোখাটো জিনিস কাজ করতে হবে তখন কন্ট্রোল প্লাস দিয়ে করবেন, তাহলে মাপ পিক্সেল পারফেক্ট হবে। বলেন আর কি জানার আছে? হ্যাঁ, আর তো কিছু লাগবে না। টুলস, আমি তো সেটাই বললাম যে আপনার ওয়েব ডিজাইনারদের জন্য 7% জানলেই আনা। এখন যদি আপনি মনে করেন যে না আমি সব টুলসই জানবো,
সব টুলস আরও জানবেন করতে, যখন আজকে তো পিএইচডি করাটা দেখাই নাই ওভাবে, ঠিক আছে? টুলসের সাথে পরিচয় করালাম আর কিভাবে ইমেজগুলো ট্রিম করে করে নেবেন সেটা দেখালাম। এতটুক জানলেই আর কিছু জানার দরকার নেই, আমরা এর চেয়ে বেশি জানি না আর কি, জানার প্রয়োজন মনে করি না। এখন কেউ যদি প্রয়োজন মনে করে সে জানতে পারে, জানতে তো মানা নাই, তাই না? কি আলামিন ভাই, জানতে মানা আছে? জানারও শেষ নাই। আপনারা যেই ওয়েবে মানে এখানে যারা কোর্স করতে আসেন সবাই কি প্রফেশনালি যাওয়ার ইচ্ছা, নাকি শখ জাগছে তাই আসছি একটা কোর্স করলাম এরকম কিছু? না, বলতেছি এই কারণে যে প্রফেশনালি যদি কেউ যাইতে চান তাহলে আপনাদের প্রতিদিনই নতুন কিছু জানতে হবে, মানে প্রতিদিনই নতুন কিছুর সাথে পরিচিত হবে। মানে এটা কন্টিনিউয়াস প্রসেস, যে 4 মাস কোর্স করছি তারপরে শেষ, আর কিছু জানা লাগবে না, তাইলে আপনি জীবনেও মানে ডিজাইনারই হইতে পারবেন না। ডেভেলপিং তো পরের বিষয়, আপনাকে প্রতিদিনই নতুন 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 কিছু, প্রতিদিনই কিছু না কিছু আপডেট হচ্ছে, তো ওইটার সাথে আপনাকে আপডেট থাকতে হবে। আপডেট হওয়ার প্রয়োজন নাই না, আপডেট থাকার মেন্টালিটি থাকতে হবে, ঠিক আছে? আপডেট থাকার মেন্টালিটি থাকলে কিছু শিখতে পারবে, না হলে কিছুই শিখতে পারবে না। প্রশ্ন করেন, আমি তো বক 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 করতেছি, আপনারা তো কিছু জানলেন না কি? আমি খুব ভালো বুঝাইতেছি, আপনাদের কোনো প্রশ্নই? হ্যাঁ, কালারটা চেঞ্জ হলো। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আমি যেটা বলছি প্রথমেই বলে নিই, আপনার এই পিএইচডিটাতে তো এরকম, আপনার এই চেহারা পিএইচডি চেহারা তো এক একটা এক এক রকম হবে, ঠিক আছে? আপনাদেরকে প্রথমে যেটা প্র্যাকটিস করতে হবে, সহজ একটা পিএইচডি নিতে হবে। আমি এখন যেটা দেখাইছি এই পিএইচডিটা আপনাদের এখন না করাই ভালো, সহজ থেকে শুরু করাটাই ভালো। সহজ কোনো একটা পিএইচডি দেখতে হবে, পিএইচডি থেকে করার চেষ্টা করতে হবে। হ্যাঁ হ্যাঁ, ওটা সহজ ছিল, এটাও সহজই। এই যে দেখেন, অল্টার চেপে যে প্রথমে মুভ টুল সিলেক্ট করতে হবে, ঠিক আছে? আবার দেখবেন যে আপনি আইড্রপার সিলেক্ট করা, আপনি সারা অল্টার চাপতেছেন, কি ব্যাপার কাজ করতেছে না কেন? কাজ করবে না, কারণ আপনি তো টুল সিলেক্ট করতে হবে, টুল হচ্ছে মুভ টুল। হ্যাঁ, মুভ টুল সিলেক্ট করে তারপর অল্টার চাপেন, অল্টার চাপলে দেখেন এখানে আলাদা আলাদা শেপ আছে, ঠিক আছে? কিন্তু আপনি তো আলাদা আলাদা কিছু নেবেন না। এই যে এই শেপটাতে আমি যেটা আপনাকে দেখাইছিলাম সেটা হচ্ছে, এই শেপটাকে আমি অফ করে দিলে এটা নাই হয়ে যাচ্ছে। এই যে যেটা দেখাইছি সেটা হচ্ছে এখানে পুরা এই টোটাল যে আলাদা আলাদা শেপগুলো দেখতেছেন না, এটারই টোটালটার গ্রুপ হচ্ছে ফ্ল্যাগ আইকন। হ্যাঁ, ফ্ল্যাগ আইকন, এই যে দেখেন পুরাটা নাই হয়ে গেছে, মানে এখানে টোটাল জিনিসটাকে যে ডিজাইন করছে সে গ্রুপ করে দিছে। আপনি এইটাকেই সিলেক্ট করবেন, আপনি তো আলাদা আলাদা শেপ সিলেক্ট করবেন না। এখন আমি বলছি একান্তই যদি কোনো পিএইচডিতে দেখেন যে ডিজাইনার এরকম গ্রুপ করে দেয় নাই, তখন আপনার তো গ্রুপ করতে হবে। তখন আপনি কি করবেন? তখন শিফট চাপবেন, শিফট না, ধরেন এটা সিলেক্ট করলাম, শিফট চেপে আচ্ছা এখান থেকে শেপ 21 থেকে এই পর্যন্ত, তাই তো? শিফট, হ্যাঁ, যে কটা পার্ট থাকে আপনি চেক করবেন। চেক করার সিস্টেম হচ্ছে এই যে দেখছেন, আইগুলো অফ অন করে করে দেখবেন যে কয়টা আছে। আচ্ছা আমার হচ্ছে এই কয়টা, তো শিফট চেপে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে কন্ট্রোল ই, কন্ট্রোল ই দিলে একটা এই যে গ্রুপ হয়ে যায়, ঠিক আছে? সবগুলো সিলেক্ট করে কন্ট্রোল ই, তাহলে গ্রুপ
কিন্তু এগুলো আসলে আপনাদের করতে হবে না, এগুলো করাই থাকবে পিএইচডিতে। আপনাকে এই যে এখানে হচ্ছে এখানে যেটা হচ্ছে অল্টার চাপার পরে আমাকে এই শেপটাতে নিয়ে আসতেছে, অথবা ধরেন আমি যদি এই যে মাউসটা এখানে চেপে অল্টার ধরি, এই শেপটাতে নিয়ে আসতেছে। আপনি দেখবেন যে কোথায় গ্রুপ আছে, এটা দেখার চেষ্টা করবেন। উপরেই দেখছেন গ্রুপ আছে, হ্যাঁ এভাবে সিলেক্ট করে কেটে নিয়ে যাবে। আচ্ছা হ্যাঁ, কেটে নিলে তো আপনাকে ব্যাকগ্রাউন্ড সহ নিতে হবে। আপনি কি ব্যাকগ্রাউন্ড সহ দিবেন? এটাই ইমেজ সিলেক্ট করার জন্য এর চেয়ে সহজ পদ্ধতি আর নাই। মানে আপনি যদি কেটে কেটে নিতে চান আপনাকে ব্যাকগ্রাউন্ড সহ কাটবে, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ড সহ তো আপনি নেবেন না, আপনাকে তো প্রতিটা জিনিস পার্ট বাই পার্ট করতে হবে, আলাদা আলাদা। আর এই যে পিছনের যে ব্যাকগ্রাউন্ড দেখতেছেন, এটা তো আর আপনি ফটোশপ থেকে নেবেন না, এটা তো আপনি কোডিং এ করবেন। হ্যাঁ, এটা কখনোই হবে না, তাহলে এটা জেপিজি হয়ে যাবে, এটা তো পিএসডি। এখন এই যে পিএসডিটাকে যদি আমি জেপিজি করতে চাই কি করব? ফাইল থেকে সেভ ফর ওয়েব, জেপিজি। না, জেপিজি দিয়ে আমাদের কোনো কাজ নেই। এবার আমি জেপিজিটাকে দেখি কি করা যায়। ওই তো স্টিল পিকচারটাকেই দেখি আমি কিছু করতে পারি কিনা। দেখেন কিছু আছে? আপনি এখানে কাকে নেবেন? কিছু করতে পারবেন? কিচ্ছু করতে পারবেন না। বেশি হলে কি করতে পারবেন? এটা দেখে দেখে আপনি আপনার মতো করে, মানে যে কাজ আপনি 3 ঘন্টায় করতেন সেই কাজ 3 দিন লাগায়। কিন্তু আপনাকে কাজের সুবিধার্থে এই যে পিএইচডি থেকে করবেন। পিএইচডি থেকে প্রতিটা জিনিস মানে আপনি ভাইবেন না যে মেনুটাও আপনি কেটে নেবেন, মেনুটা আপনাকেই করতে হবে। মেনুটা কোনো ইমেজ না, যে কটা ইমেজ আছে যেগুলো আপনি কোডে কিছু করতে পারবেন না, সেগুলাই শুধু আপনি প্রিন্ট করে করে নেবেন। আর বাকি সব কিছু কি করবেন? বাকি সব কিছু আপনি এই যে সিলেকশন টুল দিয়ে যে মার্জিন বা যত মাপামাপির যে ব্যাপারগুলো আছে সেগুলো আপনাকে এখান থেকে মেপে মেপে দেখে ওই কোডে যে জাস্ট করতে হবে। ধরেন এটা মাপছেন, ঠিক আছে, মাইপা আবার ডিসিলেক্ট করে দিলেন, আবার নোটপ্যাডে গেলেন, হ্যাঁ কত জানি মাপছিলাম ভুলে গেছি, আবার যাই আবার একটু মাপি, এভাবে করে কাজ করলে হবে না। হ্যাঁ প্রথমে আপনি যেটা করবেন, প্রথমে আপনি কন্টেইনারটার মাপ নেবেন, ঠিক আছে? এটা কি কন্টেইনার, তাই তো? কত? 1140 910। এটা আগে করলেন, করার পরে আপনার কি এটা হচ্ছে ধরেন H1 ট্যাগ, তারপরে এটার একটা বর্ডার আছে, এটা ধরেন P ট্যাগ। এরপরে আপনাকে কি করতে হবে? এই ইমেজগুলা বসাইতে হবে। পজিশন না তো, এটা তো ফ্লোট লেফট করে করে। হ্যাঁ তো আপনি, এটা তো ইমেজ, ঠিক আছে, সেটাই তো আমি বলছি, এটা তো ইমেজ। এটাকে আপনি সিলেক্ট করলেন, তারপরে এই যে সেম প্রসেস, ইমেজ সাইজটা ইমেজ, হ্যাঁ 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 এই যে সিলেকশন টুল দিয়ে সাপোজ এখান কন্টেইনার থেকে এই ইমেজটার মার্জিন লেফট কত, এটা আমি মাপতে চাচ্ছি।
51 51 পিক্সেল ধরেন আপনি 50ই দিবেন 50 পিক্সেল হ্যাঁ লেফট প্যাডিং তারপরে ধরেন এখানে আমরা যদি এই যে ধরেন এটা দিব 80 হ্যাঁ এটা কত 80 এখানে যদি 80 হয় প্রত্যেকটাই 80 হবে তাই না প্রত্যেকটাই 80 1140 এ 4 ভাগ করেন কত হয় তাহলেও তো এত মাপামাপি লাগে না তারপরেও যদি মাপতে হয় তখন এইভাবে মাপবেন ঠিক আছে এরপরে যে এইটাতে আবার নিচে দেখেন মার্জিন আছে এটা এইভাবে মাপবেন এইভাবে মাপবেন এইভাবে মাপবেন এইভাবে মাপবেন আবার এখানেও দেখেন মানে মাপামাপির উপরে থাকে আচ্ছা 90 এটা এটা কথা বলতেছেন এখানে যে পার্সেন্টেজটা কোনটা 90% এর কথা বলছেন আচ্ছা আচ্ছা এটা তো টেক্সট সরি এটা টেক্সট না এটা ইমেজ এটা ইমেজ এটা ইমেজ ঠিক আছে আপাতত এখন আপনাদের এটা ইমেজ দিয়ে কাজ করতে হবে কিন্তু নরমালি আমরা ওয়েব পেজে কি দেখি এটা যখন আমরা স্ক্রল করি তখন কিন্তু এটা কি হয় বাড়তে থাকে এরকম ওয়েব পেজ দেখছেন হ্যাঁ তো ওইটা তো আপনারা এখন করতে পারবেন না ওটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট ঠিক আছে এখন আপাতত এটাকে আপনারা ইমেজ ধরেই করবেন এটা আপনারা ইমেজ হিসেবেই নেবেন ইমেজ হিসেবে নিয়ে তারপরে জাস্ট বসায় দিবেন এই যে দেখেন এই যে 4 নাম্বারটা ঠিক আছে এখানেও অনেকগুলা শেপ আছে আলাদা আলাদা 90% বেজ এই যে এটার গ্রুপই হচ্ছে 4 নাম্বারটা দেখছেন কন্ট্রোল অল্টার আবার ওয়েব ডিজাইন লেখাটা নেওয়ার দরকার নেই ওরা দিয়ে দিছে ওয়েব ডিজাইনটা হচ্ছে টেক্সট আর প্রশ্ন পিএইচডির একটা সোর্স আছে সেটা হচ্ছে পিএইচডি আপনারা এই যে গুগলে গিয়ে অনেক পিএইচডি পাবেন একটা সাইট আছে themelog.com themelog.com এ গেলে এই যে দেখেন লিখে রাখেন সাইটটার নাম themelog.com এখান থেকে আপনারা